আমরা দেশটাকে কি দুই ভাগে ভাগ করে দেব? যাদের টাকা আছে তারা নির্বাচনে দাঁড়াবে, তারা নির্বাচনের জন্য খরচ করবে, আর যাদের টাকা নাই তারা শুধু ভোটার হিসেবে ভোট দেবে অথবা ভোট বিক্রি করবে। টাকাওয়ালারা নির্বাচনে দাঁড়ায়, টাকা থাকলে পেশি শক্তিরও প্রভাব বিস্তার করা যায়, পেশি, প্রশাসন এবং পুলিশ, এই তিনটাকেও কাজে লাগানো যায়। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে এবং আজ চতুর্থ দিনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ 13টি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসেছে এবং রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও কিন্তু বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। যেমনটি জামায়াত ইসলামী প্রস্তাব করেছে ডিসিএসপি ওসিদের লটারির মাধ্যমে বদলির দাবি জানিয়েছে তারা। বিএনপি বলছে ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব জানিয়েছে তারা। সবকিছু মিলিয়ে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ। নির্বাচন কমিশনের সঙ্গে আমরা বামপন্থীদের জোট, বাসদ এবং সিপিবি আমরা বসেছিলাম দ্বিতীয় দিনে। তখন আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছিলাম। এই প্রস্তাব শুধু এবারই নয়, প্রথম, এর আগেও আমরা দিয়েছিলাম, কিন্তু আমাদের কথাটা কেউ শোনে নাই। আমরা বলছিলাম বাংলাদেশের নির্বাচনটাতে প্রধান ভূমিকা কে পালন করবেন? তারা বললেন রাজনৈতিক দল। আমাদের প্রধান দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। আমরা বললাম আপনারা নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল দুটোকেই গুরুত্বপূর্ণ মনে করেন, কিন্তু যারা ভোট দেবে তাদের কথা কি একবারও ভাবলেন? তাহলে প্রধান স্টেক হোল্ডার তো হওয়ার উচিত ছিল যে মানুষটা ভোট দেবে, এবং যে মানুষটা ভোট দেবে তার বাইরেও যে মানুষটা ভোট দেবে না তারও একটা গুরুত্ব আছে। যে কারণে কিন্তু রাজনৈতিক দলগুলো একটা তারা স্লোগান বের করেছে যে কি বলে যে ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। তার মানে যিনি ভোট দেবেন না তিনিও একটা মতামত গঠনের ভূমিকা পালন করতে পারেন। যার ভোট হয়নি, ভোট দেওয়ার বয়স হয়নি, সেও কিন্তু জনমত তৈরিতে ভূমিকা পালন করে, জনমত দ্বারা প্রভাবিত হয়। তাহলে এই জনমত তৈরি করা, জনমত দ্বারা প্রভাবিত হওয়া, তার জন্য যে পরিবেশ, সেটাকে আমরা বলি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। সেটার বিষয়টা কি খুব আলোচনায় আছে আমাদের মধ্যে? 2 নম্বর হচ্ছে যে নির্বাচনটা কারা করবেন? আমরা দেশটাকে কি দুই ভাগে ভাগ করে দেব? এই দেশের বিশাল অংশে থাকবে একদল ভোটার, 12 কোটি 70 লক্ষ মানুষের মধ্যে ধরুন 12 কোটি 69 লক্ষ মানুষ, তারা হবেন ভোটার। আর 1 লক্ষ মানুষ সুবিধাভোগী মানুষ, বাংলাদেশে কোটিপতির সংখ্যা যদি 1,27,000 হয়, এই মানুষগুলো তারা হবেন ভোট গ্রহীতা। ভোটদাতা হচ্ছে সাধারণ মানুষ। আপনারা যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা আরপিও জারি করেছেন, সেখানে নির্বাচনে দাঁড়াবার যোগ্যতার হিসেবে যে 3টা যোগ্যতা আছে, তার চাইতে বড় যোগ্যতাটা কি প্রকাশ্যে বলেন নাই, কিন্তু বলেছেন জামানত দিতে হবে 50,000 টাকা, নির্বাচনের জন্য সিডি সংগ্রহ করতে হবে, সেটাকে প্রিন্ট করতে হবে, সেগুলোর জন্য খরচ লাগবে আরও 1 থেকে 1.25 লাখ টাকা। নির্বাচনে দাঁড়ানোর আগেই তো 2 লাখ টাকার একটা খরচের। তাহলে কি নির্বাচন চলে যাচ্ছে সামর্থ্যবানদের হাতে? সেটাই আমরা জিজ্ঞেস করেছিলাম। একটা স্কুলের হেডমাস্টার সারা জীবন ছাত্র পড়িয়েছেন, 40 বছর যদি শিক্ষকতা জীবনটা থাকে, প্রতি বছর যদি তার স্কুল থেকে 100 জন করে ছাত্রছাত্রী বেরিয়ে থাকে, তাহলে কিন্তু 40,000 ছাত্রছাত্রীকে কিন্তু শিক্ষার আলো দিয়েছেন, যুক্তি দিয়েছেন। সেই মানুষটাকে যদি কখনো বলা হয় যে আপনি নির্বাচনে আমাদের এলাকার একজন প্রার্থী হন, তিনি কি হতে পারবেন? যদি একজন কলেজের প্রিন্সিপাল, তিনি শত শত ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন, রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছেন, অর্থনীতি পড়িয়েছেন, অঙ্ক পড়িয়েছেন, জীবনের অঙ্ক মেলানোর সুযোগ কি তার হবে যদি এই প্রক্রিয়া নির্বাচন হয়? এই জন্য বলছিলাম নির্বাচন 1 স্টেট 2 নেশনে ভাগ করে দিচ্ছে। যাদের টাকা আছে তারা নির্বাচনে দাঁড়াবে, তারা নির্বাচনের জন্য খরচ করবে, আর যাদের টাকা নাই তারা শুধু ভোটার হিসেবে ভোট দেবে অথবা ভোট বিক্রি করবে। দায় কি শুধু নির্বাচন কমিশনের উপর বর্তায়? রাজনৈতিক দলগুলোর দায় আসলে কতটা? যখন আমাদের সঙ্গে আলোচনা করলো তখন আমরা এই কথাটাই বলেছিলাম, এর দায়টা কে নেবে? নির্বাচনে আমরা 6টা যদি স্টেক হোল্ডার বলি, প্রথম হচ্ছে জনগণ, তারপরে যদি বলি রাজনৈতিক দল, তারপরে যদি বলি নির্বাচন কমিশন, তারপরে বলি নির্বাচনকালীন সরকার, এরপরে যদি বলি প্রশাসন, এবং সর্বশেষ যদি বলি যে আমাদের আপনারা যারা এই যে এখন টকশো করছেন, এটা হলো মিডিয়া। এই মিডিয়া মানুষের মনোজগৎকে প্রভাবিত করা। এই 6টা বিষয়কে যদি আমরা বিবেচনায় রাখি, যে একটা নির্বাচনকে সুষ্ঠু করতে গেলে, এই জন্য আমরা সবসময় বলেছি দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না কেন? নির্বাচনে যে আরও 3টা বিষয় আমরা বলি না, যে মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন। তা যে সরকার ক্ষমতা থাকে সে ম্যানিপুলেট করতে চায়, তার মতো করে প্রভাবিত করতে চায়। আর টাকাওয়ালারা নির্বাচনে দাঁড়ায়, টাকা থাকলে পেশি শক্তিরও প্রভাব বিস্তার করা যায়, পেশি, প্রশাসন এবং পুলিশ, এই 3টাকেও কাজে লাগানো যায়।
ফলে আমরা বলেছিলাম সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের মনোযোগ দেওয়া উচিত। এইবার আমাদের একটা সুযোগ এসেছে, আমাদের 12টা জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 3টা নির্বাচনকে আমরা যদি আপাত সুষ্ঠু ধরি, সেই তিনটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, তাদের কোনো দলীয় আইডেন্টিটি ছিল না। এইবার একটা সুযোগ এসেছিল, গণ অভ্যুত্থানের পরে আপনারা যারা ক্ষমতায় আছেন তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা আপনাদের নিরপেক্ষতাটা রক্ষা করবেন। এই নিরপেক্ষতাটা যদি রক্ষিত না হয় তাহলে এই যতই আনুষ্ঠানিক আয়োজন হোক না কেন, সে আনুষ্ঠানিক আয়োজন দিয়ে নির্বাচনটা সুষ্ঠু হবে না।